আজ সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, যে খবরে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে রেল চলাচল। লাইফলাইন তো আমাদের ফল ভুগতে হচ্ছে আম জনতাকে। কেন? কারণ মর্জি মতো চলছে রেল। বিভিন্ন জায়গায় ছবিগুলো আপনাদের দেখাবো। বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মগরাহাট, টিকিয়াপাড়া, বিধাননগর সর্বত্র বিক্ষোভ, অবরোধ। রেল অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা, রেল অবরোধ করছেন নিত্যযাত্রীরা। কেন? কারণ দিনের পর দিন তাদের নাকাল হতে হচ্ছে। যখনই সকালবেলা অফিস টাইমে তারা বেরোচ্ছেন তখন তাদের যেতে লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কেন? কারণ সময় মতো ট্রেন আসছে না। সেই কারণেই জনতার ভোগান্তি এবং সেই কারণেই রেল অবরোধ। আমাদের একটাই দাবি যে আমরা সঠিক টাইমে আমরা কর্মস্থলে পৌঁছতে পারি না। রেগুলার নয়, এটা আজ কন্টিনিউ 3 মাস ধরে চলছে সমস্ত খেটে খাওয়া মানুষদের। কিন্তু এরা অ্যাকচুয়াল সকালের টাইমের ট্রেন টাইমগুলো এইরকমভাবে চালায়, কোনো দিন আধ ঘন্টা লেট, কোনো দিন 1 ঘন্টা লেট পর্যন্ত তারা শিয়ালদায় পৌঁছাচ্ছে। সমস্যাটা হচ্ছে এখানে রেগুলারই প্রবলেম হচ্ছে, গার্ড প্রবলেম, যার জন্য 5:30টার ট্রেনটা রেগুলার প্রবলেম হচ্ছে। ফার্স্ট ট্রেনের গার্ড এসে 5:30টার ট্রেনটা নিয়ে যাবে, এই জন্য ট্রেনের মেন সমস্যাটা ওখান থেকেই শুরু হচ্ছে। পরস্পর ওখান থেকে লেটটাই আরম্ভ হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখছি। রেগুলার আমরা 5:30টার ট্রেনে যাতায়াত করি, ওটার গার্ড প্রবলেম থেকেই লেটটা শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন মর্নিং ট্রেনটাই কেন লেট হবে, এটাই আমাদের কথা। বেলায় যখন অফিসিয়াল ট্রেনে যাচ্ছে তখন তো কোনো টাইম হচ্ছে না, কোনো লেট হচ্ছে না। মর্নিং ট্রেনেই কেন এই গন্ডগোলটা হবে? এই সমস্যাটা গত 3 মাস ধরে হয়ে আসছে। রেল কর্তৃপক্ষ কোনো হুঁশ উঠছে না, স্টেশন মাস্টারেরও কোনো দায়িত্ব নেই। স্টেশন মাস্টার জানে তো যা হচ্ছে কোনো সমস্যা নেই, বড় লোকরা যাচ্ছে, গরিবরা সমস্যায় ভুগছে। করতে দরখাস্ত দিতে হবে, না যেন আগামী দিন না যেন এইরকমভাবে মানুষ, গরিব মানুষ না ভোগে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সুশোভনের সঙ্গে সরাসরি। সুশোভন, সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন রেল স্টেশনে অবরোধ চলছে। কেন? কারণ গুরুত্বপূর্ণ সময় অবরোধ হচ্ছে, অবরোধ করতে হচ্ছে তারা, কারণ নাকাল হতে হচ্ছে যাত্রীদের। সময় ট্রেন আসছে না। কেন? এই সমস্যার তো একটা স্থায়ী সমাধান দরকার। রেল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, রেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা চলছে। ডায়মন্ড হারবারে যে ঘটনা ঘটেছে, তোমাকে যেটা জিজ্ঞাসা করবো, আমার সঙ্গে রয়েছে নেকল বচক। আচ্ছা, এখন বর্তমানে কি পরিস্থিতি? সেখানে কি আন্দোলনকারীরা উঠেছেন এবং ট্রেন কি আপনারা চালাতে পারবেন? সকাল বেলায় কিছু অ্যাজিটেটর দেরিতে ট্রেন চলাচলের অভিযোগে ট্রেন অবরোধ করেছিলেন। ডিআরএম শিয়ালদা ব্যক্তিগতভাবে কন্ট্রোলে ছিলেন, সকাল থেকে চেষ্টা করেছেন ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে। তিনি আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তাদের বোঝাবার চেষ্টা করেছিলেন যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তা আমরা আনন্দিত যে যারা অ্যাজিটেটর ছিলেন তারা এটা মেনে নিয়েছেন। 10:30টায় ডায়মন্ড হারবার থেকে প্রথম ট্রেন চালু হয়ে গেছে। আর ডিআরএম শিয়ালদা ব্যক্তিগতভাবে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডায়মন্ড হারবারের সঙ্গে কথা বলেছিলেন, তিনি এমএলএ ডায়মন্ড হারবারের সঙ্গে কথা বলেছিলেন। ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা চেয়েছিলেন। আপাতত ট্রেন পরিষেবা নর্মাল, রেস্টোরেশন কমপ্লিটেড। তাদের যে অভিযোগ যে ট্রেন নিয়মিত চলে না এবং সেখানে টাইম ঠিকঠাক থাকে না, সেক্ষেত্রে তাদের অভিযোগটা কী হলো? দেখুন, ট্রেন দেরিতে চলার অভিযোগ আছে। ডিআরএম শিয়ালদা নিজে বলেছেন যে উইল লুক ইনটু ইট অ্যান্ড দেয়ার প্রবলেম উইল বি রিজলভড। ট্রেন চলাচলের আর কোনো সমস্যা এরমভাবে থাকবে না, উনি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসে সন্তুষ্ট হয়ে অভিযোগকারীরা, এজিটেটররা ট্রেন চলাচল স্বাভাবিক করে। আগামী দিনে এটা পুনরাবৃত্তি আর হবে না? না, ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে তুমি বুঝতে পারছো যে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, অর্থাৎ ট্রেন যে টাইমে চলে, তাদের যে অভিযোগ ছিল যে অনিয়মিত ট্রেন, সেই জায়গা থেকে এই পরিস্থিতি আর ঘটবে না এবং সেই আশ্বাসে কিন্তু এই অবরোধ উঠেছে। এবং তোমাকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু শিয়ালদা স্টেশনে কিন্তু যে সমস্ত যাত্রীরা রয়েছেন একেবারে সংখ্যায় অনেকটা কম। স্বাভাবিকভাবেই যেহেতু ট্রেন চলাচল আগের মতন অবস্থায় ফিরে আসছে, তাই কিন্তু আস্তে আস্তে যাত্রীরা আমরা শুনলাম রেল আধিকারিকের আশ্বাসে আপাতত অবরোধ উঠেছে, কিন্তু এর পরবর্তীতে কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন। কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে যে কি কি কারণে এই অস্বাভাবিক ট্রেন লেট, এখনো যেন দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই ট্রেন লেট।
নিত্যদিনের এই সমস্যায় তিতি বিরক্ত সাধারণ মানুষ। সাধারণ যাত্রীরা হয় নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন অথবা ট্রেন ছাড়ছেন নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর। কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, রেল আধিকারিক, তার সঙ্গে কথা হচ্ছিল সুশোভনের, তিনি আশ্বাস দিচ্ছেন যে এই সমস্যা হবে না, কিন্তু সেটা কি আদৌ হবে, বাস্তবায়িত হবে সেটা? দেখো, রেলের আধিকারিক হোক বা রেলের ডিআরএম, শিয়ালদহ রেলের ডিআরএম যেই হোক না কেন, গত কয়েক মাস ধরে এরকম আশ্বাস কিন্তু অনেকবারই দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসে কিন্তু কোনো কিছু বাস্তবায়িত হয়নি। দেখা গিয়েছে প্রতিদিন ট্রেন হয় 1 ঘন্টা লেট, নয় 2 ঘন্টা লেট, নয় 3 ঘন্টা লেট। মূলত লোক বলের অভাব, যে কারণে মেনটেন্যান্সের কাজ ঠিকমতো হচ্ছে না, আর মেনটেন্যান্সের কাজ ঠিকমতো রাতে শেষ করতে পারছে না বলেই সকালে ট্রেনগুলি ছাড়তে দেরি হচ্ছে। 2, লোকো পাইলটের অভাব, লোকো পাইলট সঠিকভাবে পরিমাণ নেই বলেই ট্রেনগুলো নির্দিষ্ট সময় ছাড়তে পারছে না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিঙ্ক ট্রেন, অর্থাৎ একটি ট্রেন আসলে অন্য ট্রেন ছাড়ে, সেই লিঙ্ক ট্রেনের অভাব, কারণ লোকো পাইলট এর অভাবে মূল ট্রেন যেটা শিয়ালদা থেকে আসার সেটা আসতে পারছে না, এবং তার কারণে শিয়ালদা থেকে নির্দিষ্ট সময় অন্য ট্রেন ছাড়তে পারছে না। অর্থাৎ এই ধরনের একাধিক কারণের জন্য কিন্তু দিনের পর দিন পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় মানুষ কিন্তু তিতি বিরক্ত, যার সমস্যার সমাধান কিভাবে হবে সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। আজকে রেলের আধিকারিকরা এই ধরনের আশ্বাস দিচ্ছেন, কিন্তু গত কয়েক মাস তুমি দেখো বিধাননগর, মেদিনীপুর, টিকিয়াপাড়া, এমনকি আজ ডায়মন্ড হারবার, প্রতিদিন কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রতিবার কিন্তু রেল অবরোধ হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে। এতে কিন্তু শুধু যে রেল ভোগান্তি হচ্ছে তা নয়, প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষতি হচ্ছে। এই আশ্বাস যদি সঠিকভাবে আগামী দিন বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু রেলের ক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের দুর্ভোগ নেমে আসতে চলেছে, এবং তাতে দেখা যাবে যে রেলের যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু মূলত 1 ঘন্টা 2 ঘন্টা না, সারা দিন ভর কিন্তু অবরোধ করে রাখবে। আজকে যেটা কিছুটা আমরা দেখতে পেয়েছি, একদম তাই সায়ন্ত। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার চলুন রেশন দুর্নীতির মামলা, সেদিকে নজর রাখা যাক, কারণ সেই মামলার তদন্তে বসিরহাটের রাইস মিল মালিক আব্দুল বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকা। তার বসিরহাটের বাড়িতে 10 ঘন্টা তল্লাশির পর তেমন কিছু উদ্ধার হয়নি। সূত্রের দাবি, রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত এই বারিক বিশ্বাস। কিভাবে ট্রাক চালক থেকে সোনা, গরু, কয়লা পাচারের পান্ডা, বারিকের উত্থানে কার হাত যশ? দুর্নীতিতে বারিকে বিশ্বাস ছিল বড় মাথাদের? একাধিক প্রশ্ন উত্তর খুঁজছেন তদন্তকারীরা। শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতির যোগসূত্র হয়, আব্দুল বারিক দুর্নীতির জাংশন। বাংলাদেশে গরু পাচার, সোনা পাচার দিয়ে স্মাগলিং এ উঠে আসা, বছর 10 আগে ধরা পড়ে জেলও খাটেন। জেল থেকে ছাড়া পেয়ে বারিক বিশ্বাস এই ঝুঁকির ব্যবসাগুলো ছেড়ে দেয়, চাল কলে লগ্নি করে। এবার সেই সূত্রেই জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছাকাছি আসা, তারপর তো আপনারা দেখলেন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ বারিক। চমকাবেন না, বঙ্গ দুর্নীতির অভিযোগে আরেক চাঞ্চল্যকর চরিত্র, যে চরিত্রের অবতারণা আগেও একাধিকবার হয়েছে, আবার বুদবুদের মতো মিলিয়েও গেছে। এবার রেশন দুর্নীতিতে ইডির সক্রিয়তায় ফের সামনে বারিক বিশ্বাস। শুরুতে একজন ট্রাক চালক, পরে সেই ট্রাক চালকই পাচার ও দুর্নীতির বেতাজ বাদশা। যে বাদশার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে রাজনীতির রথী মহারথীদের। বারিক বিশ্বাস প্রথমে সিপিএম, পরে কংগ্রেস হয়ে তৃণমূলের ঘনিষ্ঠ হন বারিক। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। বৌদি সাফিজা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য। দাদা গোলাম তৃণমূল জেলা পরিষদের প্রাক্তন সদস্য। রেশন দুর্নীতিতে ফের স্ক্যানারে বারিক বিশ্বাস, কিন্তু বারিকের ট্র্যাক রেকর্ড বলছে অন্ধকার জগতের পুরনো খেলোয়াড় সে। বারিকের নাম জড়িয়েছে বাংলাদেশে সোনা পাচারের অভিযোগে। 2014-য় 15 কোটি টাকার সোনা সহ গ্রেফতার হয় বারিক। বারিকের গাড়ি থেকে 42 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। ইডি গ্রেফতার করেছিল বারিককে, বাজেয়াপ্ত করেছিল 20 কোটি টাকা। গরু পাচারেও বারিকের যোগ। এনামুলও নাকি বারিকের হাত ধরেই কাজে নেমেছিল বলে সূত্রের দাবি। সিবিআই তদন্তে উঠে আসে বারিকের নাম। কয়লা পাচার তদন্তে উঠে এসেছিল বারিক বিশ্বাসের নাম। 2022-এ কয়লা পাচার মামলায় গ্রেফতার করেছিল সিআইডি। এমনকি চিটফান্ড কাণ্ডের তদন্তে সারদা চিটফান্ড মামলাতেও বারিকের নাম উঠে আসে। বারিক বিশ্বাসের বিরুদ্ধেও 2014 সালে
অমিত শাহ পর্যন্ত অভিযোগ করেছিলেন বারিক বিশ্বাসের মাধ্যমে বাংলাদেশে জামাতের হাতে টাকা পৌঁছেছে সারদা চিটফান্ডের। সেই সময় বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি ক্লিনচিট দিয়েছিলেন যে সারদার কোনো টাকা বাংলাদেশের কোনো ব্যাংকে জমা পড়েনি। কিন্তু পরবর্তী সময় রেশন দুর্নীতির তদন্তে বারিকের নাম পাওয়া যায়। শঙ্কর আঢ্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান সবার ক্ষেত্রেই তদন্তে কিন্তু বাংলাদেশের লিঙ্ক মিলেছে বলে সূত্রের দাবি। রেশন দুর্নীতিতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে রেশন দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে চলে গেছে। এই যে জামাত যোগ, রোহিঙ্গা যোগ, এরপরে আমি বারবার করে বলছি পশ্চিমবঙ্গটাকে এই তৃণমূল সরকার এবং তার দলের লোকজন উই পোকার মতন ভেতর থেকে শেষ করছে। যেদিন সর্বশান্ত হবে এই রাজ্য, সেদিন মানুষ হয়তো এই ধরনের মানুষরা বুঝতে পারবে। এজেন্সি যেগুলো বলে সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখ রেখে বলে, নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে বলে। ফলে এজেন্সি বলা মানেই সেটা ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। সমাজে কাজ করতে গেলে রাজনীতিবিদ হন, ব্যবসায়ী হন, তাকে 10টা লোকের সঙ্গে মিশতে হয়। তারা কখন কে কি করছে এর গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। দেগঙ্গা চাল ব্যবসায়ী আনিসুর রহমান ওরফে বিদেশের বাড়িতে টানা 21 ঘন্টা ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, মুকুল ও বিদেশের বাড়ি লাগোয়া চালকল থেকে উদ্ধার রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সিল প্যাকযুক্ত প্রচুর নথি। উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও। বাকিবুর রহমান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী, আর মুকুল ও বিদেশ হলো বাকিবুরেরই মামাতো ভাই। এই বিদেশ আবার তৃণমূলের ব্লক সভাপতিও। কিভাবে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের নথি বিদেশের চাল করে? তাহলে কি রেশন দুর্নীতির আখড়া ছিল বিদেশের রাইস মিল? এই চালকল মালিকরাই রেশন দুর্নীতির মিডলম্যান? সম্পূর্ণরূপে ওরা যে সমস্ত যা কাগজপত্র নথি চেয়েছে সবটাই এই তদন্তের জন্য সবটাই আমরা কোঅপারেশন করেছি। যে যে লেভেলের কোঅপারেশন চেয়েছে সব লেভেলের কোঅপারেশন করা হয়েছে, এবং আগামীতেও যে লেভেলের কোঅপারেশন চাইবে, যা যা এই ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আছে সবটাই আমরা সহযোগিতা করব, সেভাবেই কথা বলা হয়েছে এবং তারাও যথেষ্ট স্যাটিসফাইড। তবে আমরা এইটুকু বলতে পারি, এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক, এই বাংলার দায়িত্বশীল নাগরিক হিসেবে, তৃণমূল কংগ্রেসের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যখন যেভাবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত আছি। আমরা সহযোগিতা করি। কিছু উদ্ধার করেছে না, তেমন কিচ্ছু সিজ হয়নি, শুধু যেটা মোবাইল নিয়ে গেছে, আমার বা দাদার মোবাইল নিয়ে গেছে, আর তাছাড়া আর কিছুই নাথিং, কিছু পাইওনি, কিছু সিজও হয়নি।